আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর একটা অধ্যায় সমীকরণ তত্ত্ব নিয়ে উপস্থিত হলাম। এই সমীকরণ তত্ত্বের অধ্যায়টা সম্পর্কে ভালোভাবে যদি আমার আয়ত্তে নিতে হয়, সর্বপ্রথম এই যে টার্মগুলি আছে টার্মগুলি সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে হবে। আমি এখন চেষ্টা করব আমার দিক থেকে যতটুকু সম্ভব এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার। তোমরা যদি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি ক্লাসটি দেখো, আমার বিশ্বাস ইনশাআল্লাহ তোমরা এটাকে ক্যাপচার করতে পারবে। আসো, আমি প্রথমে এই সমীকরণ তত্ত্ব জানতে হলে আমাকে জানতে হবে বহুপদী সম্পর্কে। বহুপদীর পরে জানবো বহুপদীর সমীকরণ, তারপরে জানবো বহুপদী সমীকরণের মূল বা বীজ বা সমাধান, এরপরে ভাগশেষ উপপাদ্য জানবো, এরপরে জানবো আমরা উৎপাদকের উপপাদ্য। আসো পর্যায়ক্রমে আমরা একটু জেনে নেই। সর্বপ্রথম আমি তোমাদের সাথে আলোচনা করছি বহুপদী নিয়ে। এখন বহুপদী কি এর ব্যাখ্যাটা আগে শোনো, তারপরে আমরা সংজ্ঞাটা লিখবো। তাহলে বহুপদী কি হলো দেখো, আমি কয়েকটা টার্ম লিখি এখানে। আমি এখানে কয়েকটা টার্ম লিখলাম, তোমরা একটু লক্ষ্য করো। এই টার্মগুলি যদি বুঝতে পারি তাহলে আমরা বহুপদী চেনা সহজ হয়ে যাবে। বহুপদী বলতে আমি আবারও বলে নেই, বহুপদী বলতে বহুপদকে বুঝায় না। বহুপদী বলতে এই বিষয়টা হলো চলরাশির শক্তি বা পাওয়ার বা সূচকের উপর নির্ভর করে বহুপদীটা হয়। কিরকম এখানে তাকিয়ে দেখো, আমি প্রথম পদে যে সূচক বা পাওয়ার নিয়েছি এটা হলো 2, দ্বিতীয় পদে x এর পাওয়ার 1, তৃতীয় পদেটাকে তোমরা নিশ্চয়ই বলবা দুর্বক, বেসিক্যালি এখানে x টু দি পাওয়ার 0 আছে। তাহলে যে সকল বীজগণিতিক রাশিতে চলরাশির পাওয়ার বা শক্তি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক মানে ঋণাত্মক হবে না কোথাও, পূর্ণ সংখ্যা তো তোমরা বুঝতেই পারছো পূর্ণ সংখ্যায় হবে। তার মানে কি এর পাওয়ার 0 হলে কোনো সমস্যা নেই, শুধু সমস্যা একটা জায়গায়, সেটা হলো ঋণাত্মক হলে। তাহলে আমি শব্দটা বলছি অঋণাত্মক, তার মানে ঋণাত্মক হবে। যদি হয় ঋণাত্মক তবে এটা আর বহুপদী থাকবে না, তাহলে পাওয়ারটা হতে হবে অঋণাত্মক। শূন্য হলে সমস্যা নেই, যে কোনো পূর্ণ সংখ্যা হবে, তবে সেটা অবশ্যই ধনাত্মক এবং শূন্য এর মধ্যবর্তী যে কোনো মান। তাহলে এইটা এখানে তাকাও, x এর পাওয়ার 1 এটাও একটা বহুপদী। কিন্তু সংজ্ঞার দিক থেকে বহুপদীর সংজ্ঞা হলো যে সকল বীজগাণিতিক রাশিতে চলরাশির পাওয়ার বা শক্তি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দেখো ভগ্নাংশ হয়ে গেছে, এটা বহুপদী থাকবে না। এখানে ভগ্নাংশ বহুপদী থাকবে না। এখন পূর্ণ সংখ্যায় যদি হতো, একটা বিষয় লক্ষ্য করিও, x স্কয়ার x টু দি পাওয়ার -1 প্লাস 5। এখানে দেখো এই যে পাওয়ার পূর্ণ সংখ্যা ঠিকই আসছে, তবে এখানে সাইনটা তোমরা বলছো অঋণাত্মক, তার মানে ঋণাত্মক আসছে, এটাকে আমরা আর বহুপদী বলতে পারবো না। তাহলে আমি ধারণা আশা করি দিতে পেরেছি তোমাদেরকে বহুপদী বলতে কি বোঝায়। এবার আসো সংজ্ঞাটা আমরা একটু লিখে নেই। তাহলে আমি দুই একটা উদাহরণ একটু দিয়ে রাখি।
আমি যে কথাটা বলছি সেটা আমি লিখে দেখালাম, যে যে সকল বীজগাণিতিক রাশিতে চলরাশির শক্তি বা পাওয়ার বা সূচক অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাকে বহুপদী বলে। উদাহরণস্বরূপ তোমরা এখান থেকে দু একটা উদাহরণ একটু লিখে নিবা, যেমন এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এক্স কিউব মাইনাস 5, এগুলি বহুপদী। তাহলে আমি যদি তোমাদেরকে বুঝাতে পারি রাশি, তাহলে আশা করি তোমরা এই সংজ্ঞাটা বুঝতে পারবে। আর যদি বহুপদী আমরা না বুঝতে পারি, আমি সংজ্ঞা 5 বার লিখলেও তোমরা বুঝতে পারবে না। তাহলে আমাদের উদাহরণ দেখে বুঝতে হবে, তারপরে সংজ্ঞা লিখতে হবে। আমি চেষ্টা করছি এটা দেখানোর জন্য তোমাদেরকে। আসো পরবর্তী কেসে আমরা যাই একটু। আমাদের পরবর্তী কেস হলো বহুপদী সমীকরণ। তাহলে আসো আমি সংজ্ঞাটা লিখে নেই। এই বহুপদীর সাথে শুধু অ্যাড হবে সমীকরণ শব্দটা। এই বহুপদী সমীকরণ যখন লিখবো তখন সংজ্ঞাটা একটু অ্যাড হবে, যে সকল বীজগাণিতিক রাশিতে না হয়ে বীজগাণিতিক সমীকরণে, বা আমি যদি সমীকরণ বীজগাণিতিক না বলে আমি যদি এটাও বলি যে যে সকল সমীকরণে, বীজগাণিতিক বললেও কোনো সমস্যা নেই, যে সকল সমীকরণে চলরাশির ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন বীজগাণিতিক না বলে আমি যদি, তাহলে একটু ঝামেলা হয়, বীজগাণিতিক বললেই ভালো হয়। বা যে সকল রাশির জায়গায় আমরা লিখব সমীকরণ। তাহলে কি লিখছি, যে সকল বীজগাণিতিক সমীকরণে বা সমীকরণে, বেসিক্যালি সমীকরণ বলতে বীজগাণিতিক সমীকরণ কি আমরা বুঝাবো। তাহলে কি বলবো, যে সকল বীজগাণিতিক সমীকরণে চলকের শক্তি অঋণাত্মক পূর্ণ সংখ্যা তাদেরকে বহুপদী না বলে বলবো বহুপদী সমীকরণ বলে। তাহলে এটাকে কি বলে, বহুপদী সমীকরণ বলে। জাস্ট সমীকরণ হলে তোমরা জানো পক্ষ দুইটা দরকার পড়ে। তাহলে যেহেতু পক্ষ দুইটা লাগবে, একটা ইকুয়াল সাইন হবে। তাহলে আমি এখানে এই ইকুয়াল সাইন দিলাম, ইজ ইকুয়াল টু 0 লিখলাম। এইটা হলো একটা বীজগাণিতিক সমীকরণ, বা এটা হলো একটা বহুপদী সমীকরণ। আমার বিশ্বাস তোমরা এই বহুপদী সমীকরণটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সামনে উপস্থাপন করব বহুপদী সমীকরণের মূল বা বীজ বলতে কি বোঝায়। আমি বহুপদী সমীকরণের মূল বা বীজের ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। একটু প্রথমে তোমরা উদাহরণটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি একটা সমীকরণ লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখানে বাম পাশে যে ফাংশনটা আছে এটা এক চলক বিশিষ্ট একটা ফাংশন। তাহলে আমি যদি ধরে নেই এই ফাংশনটাকে এফ অফ এক্স ধরি, তাহলে এবার তোমরা লক্ষ্য করো এক্স এর মান নির্দিষ্ট কয়েকটা বসালে এটা সিদ্ধ হবে, সকল মানের জন্য এটা সিদ্ধ হবে না। তাহলে কার কার জন্য সিদ্ধ হবে লক্ষ্য করিও। এক্স এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, এটা হলো 0। এক্স এর জায়গায় যদি আমি 3 বসাই, 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 প্লাস 6, এটাও 0। কিন্তু এক্স এর জায়গায় যদি 1 বসাই, 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6 ইজ ইকুয়াল টু 2। তাহলে মনে রাখবা, চলরাশির যে সকল মান দ্বারা কোনো একটা বহুপদী সমীকরণ সিদ্ধ হয় তাকে বলা হয় বহুপদী সমীকরণের মূল। তোমরা কি মূল বা বীজ বুঝতে পেরেছো? এটা তিনটা নাম, মূল, বীজ বা সমাধান। তাহলে মূল, বীজ বা সমাধানের সংজ্ঞা কি, কোন একটি বহুপদী সমীকরণ চলরাশির যে সকল মান দ্বারা সিদ্ধ হয় ওই সকল মানকে বহুপদী সমীকরণের মূল বা বীজ বলা হয়। আসলে লিখে নেই।
বহুপদী সমীকরণের মূল বা বীজ। এই মূল বা বীজ বলতে কি বোঝায়? চলকের যে সকল মান দ্বারা কোন বহুপদী সমীকরণ সিদ্ধ হয় চলকের যে সকল মান দ্বারা কোনো বহুপদী সমীকরণের সিদ্ধ হয় ওই সকল মানকে বহুপদী সমীকরণের মূল বা বীজ বলে। মূল বা বীজ বা সমাধান বলে। যেমন f of x equal to x square minus 5x plus 6 is equal to 0। দেখো এখানে যদি x এর জায়গায় আমি 2 বসাই, এখানে যদি x এর জায়গায় 2 বসতো তাহলে কি হতো দেখো, লক্ষ্য করিও 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, তাহলে এখানে হলো 4 প্লাস 6 10 আর এখানে হলো মাইনাস 10, 0 হতো। তাহলে x এর জায়গায় 2 বসালে এটা সত্য হয়, এই জন্য এই সমীকরণের একটা মূল বা বীজ 2। তাহলে যেমন এত এর মূল x equal to 2 এবং এখানে x এর জায়গায় 3 বসালেও সিদ্ধ হয়, কিন্তু চলরাশির সকল মান দ্বারা এটা সিদ্ধ হয় না। যেটা চলরাশির সকল মান দ্বারা সিদ্ধ হয় সেটাকে আমরা অভেদ বলি। ওই বিষয়টা আমি এখন যাচ্ছি না, আমি আপাতত সমীকরণের মূল বা বীজ নিয়েই কথা বলবো। এটা হলো সমীকরণের মূল বা বীজ। এবার আমি তার পরবর্তী সংজ্ঞায় আসছি। এই সংজ্ঞাটাকে অন্যভাবেও সংজ্ঞায়িত করা যেত, সেটা হলো যদি f of x একটি বহুপদী সমীকরণ, f of x equal to 0 একটি বহুপদী সমীকরণ হয় এবং a যে কোনো একটি দুর্ভোগ হয়, তবে f of a equal to 0 হলে, দেখো x এর জায়গায় a বসালেও সমীকরণের মান পূর্বে যা ছিল এখনো তাই, তাহলে অর্থাৎ x equal to a দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হলো, এজন্য a কে আমরা এই সমীকরণের মূল বলতে পারি। এটা হলো গাণিতিক সংজ্ঞা। গাণিতিক সংজ্ঞাটা কি? যদি f of x equal to 0 একটি বহুপদী সমীকরণ হয় এবং a যে কোনো একটি দুর্ভোগ হয় বা হলে, f of a equal to 0 হলে a কে আমরা বহুপদী সমীকরণের মূল বা বীজ বলবো। পরে আসতেছি আমি বহুপদীর ভাগশেষ উপপাদ্য। এখন তোমরা লক্ষ্য করো ভাগশেষ উপপাদ্যটা বলতে আমরা কি বুঝি, আমি একটু একটা প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই, তারপরে সংজ্ঞা দিচ্ছি। তারপরে খেয়াল করো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 এটাকে আমি যদি x মাইনাস 2 দ্বারা ভাগ করি তাহলে কি ঘটনা ঘটছে দেখো। সর্বপ্রথম প্রথম পদের সাথে আমার প্রথম পদ মিলাই নিতে হবে, তো এটাকে এমন পদ দ্বারা গুণ করব যাতে x স্কয়ার আসে। তো দেখো এখানে x দ্বারা গুণ করলে এটা x স্কয়ার আসা সম্ভব। x স্কয়ার মাইনাস 2x, একটা থেকে এটা মাইনাস করো, এখানে থাকছে আমার মাইনাস 3x প্লাস 7। এখন এটাকে কত দ্বারা গুণ করলে মাইনাস 3x হবে সেটা তোমার এখানে লিখতে হবে, উল্লেখ করতে হবে। আমি যদি মাইনাস 3 দ্বারা এটাকে গুণ করি তাহলে দেখো এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস 3x মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 6, একটা থেকে অপরটা মাইনাস করলে দেখো বেসিক্যালি এখানে আমি কাজ করছি কি মাইনাস করছি। এই যে মাইনাস করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানেও চিহ্নের পরিবর্তন ঘটবে। চিহ্নের পরিবর্তন ঘটলে মাইনাস 3x প্লাস 3x এটা ক্যান্সেল হয়ে এখানে থাকবে 0 আর এখানে আমাদের ফাইনালি থাকছে 1।
তাহলে আমাদের ভাগশেষ কত? এই সমীকরণটাকে যদি আমি x-2 দ্বারা ভাগ করি, ভাগশেষ 1। এখন বিপরীত ক্রমে দেখো, এটাকে যদি উপপাদ্য প্রয়োগ করি বা উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে বিষয়টাকে আমি কি দেখাতে পারি খেয়াল করিও। যার দ্বারা ভাগ করছি সেটা ইকুয়াল টু 0 ধরবো, লক্ষ্য করিও। তাহলে x-2 ইকুয়াল টু 0 ধরলে এখানে x এর ভ্যালু আসবে 2। এইটা একটা x এর ফাংশন, তাহলে ওটা যদি একটা x এর ফাংশন হয়, ওটাকে আমি লিখলাম x² - 5x + 7। খেয়াল করো, x এর মান এখানে ভাগ করছি x-2 দ্বারা, তাহলে x ইকুয়াল টু কত পেলাম? 2। x এর জায়গায় 2 বসালে আমরা কত পাচ্ছি লক্ষ্য করিও। 2 বসালে আমরা পাচ্ছি 2² - 5 × 2 + 7। খেয়াল করো, 4 আর 7 11, 7 আর 4 হলো 11। আর এখানে আমাদের 5 দুগুণ এই যে 11 হলো, প্লাসের মাইনাসের হলো 10। দেখো ফাইনালি কত থাকছে? 1। তাহলে এটা হলো আমরা ভাগ করে দেখলাম, আর এটা সরাসরি মান বসিয়ে পরীক্ষা করে দেখলাম, রেজাল্ট একই। এই জন্য আমি সংজ্ঞাটা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি খেয়াল করো। যদি f of x বহুপদীকে x - a দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে f of a। খেয়াল করিও, এখানে ভাগ করছি এই যে বহুপদী যেটা আছে, এই যে বহুপদী যেটা আছে এখানে, এই বহুপদীটাকে ভাগ করছি x-2 দ্বারা। তাহলে আমি আগেই বলেছি f of x - a দ্বারা যদি ভাগ করি, তাহলে এটাকে 0 ধরে x এর মান বের করতে বলছিলাম তোমাদেরকে। তাহলে এই ভাগ করলে x এর মান আসছে a, তাহলে ভাগশেষ কত? f of a। তাহলে এখানে দেখো x-2 দ্বারা ভাগ করে যেটা পেয়েছি, ভাগশেষ পেয়েছি 1। x এর জায়গায় আমি 2 বসিয়েও যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে 1। তাহলে ভাগশেষের উপপাদ্যটা এখন আমি লিখছি, একটু এটার সাথে তোমরা মাথায় মিলাই নিও। তাহলে আমি কি বলবো? যদি আমি হেডলাইনটা লিখে নেই, বহুপদীর ভাগশেষ উপপাদ্য। বহুপদীর ভাগশেষ উপপাদ্য, যদি a একটি ধ্রুবক হয় এবং f of x বহুপদীকে x - a দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে f of a। নিশ্চয়ই তোমরা যদি উদাহরণটা বুঝে থাকো, এই সংজ্ঞাটা ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। সর্বশেষ আমার এখানে বহুপদীর উৎপাদকের উপপাদ্য আমি এখন তোমাদের সামনে ব্যাখ্যা করব। তোমরা একটু উৎপাদকের উপপাদ্যটা দেখে নাও। উৎপাদকের উপপাদ্যের বেসিকটা আমি তোমাদের সাথে প্রথমত আলোচনা করছি। দেখো উৎপাদকের উপপাদ্যটা কি। উৎপাদকের উপপাদ্যটা হলো এরকম, x² - 5x + 6, এটা একটা বহুপদী সমীকরণ। এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, ঘটনাটা কি হয় একটু খেয়াল করবা। x² - 3x - 2x + 6 = 0। এখান থেকে যদি x কমন নেই, আমার হাতে থাকছে x - 3 -2 কমন নিলে x - 3। এই দুটো থেকে আবার x - 3 কমন আছে, এই যে দুটো থেকে, এখানে আমার হাতে থাকলো x - 2। তাহলে দেখো এই বহুপদী সমীকরণটাকে দুইটা পদের গুণফল রূপে প্রকাশ করতে পেরেছি। যতগুলি পদের গুণফল রূপে প্রকাশ করতে পারবো, ওই পদগুলিকে এই সমীকরণের বা এই যে বহুপদীর বাম পাশের যে অংশটা আছে এইটার বলা হবে উৎপাদক। এই বহুপদীর এই যে অংশ যেটা আছে এটাকে যদি ফাংশন বলতাম বা রাশি বলতাম, এই বহুপদীর এই দুইটা হলো উৎপাদক।
তাহলে বিষয়টা কি দেখো, এই বহুপদীর যদি এইটাকে যদি 2 দ্বারা 2 বসাই এক্স এর জায়গায় কি হয় দেখো তো, 2 বসাইলে 2 স্কয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6 দেখো 0 হয়। অর্থাৎ এক্স এর যত মান বসালে 0 হবে উৎপাদকের মধ্যে সেইগুলি এক্স থেকে মাইনাস রয়েছে। যেমন দেখো এখানে যদি 3 বসাই তাও 0 পাবো, তাহলে এইখানে এক্স মাইনাস 3, 2 বসালে 0 পাবো, এখানে এক্স মাইনাস 2। তাহলে বিষয়টা হলো যারা মূল হবে তাদের দ্বারা উৎপাদক গঠিত হয়। তাহলে এখানে মূল কে কে, এক্স এর মান দুইটার দ্বারা সিদ্ধ হয়, একটা হলো 2, অপরটা হলো 3। তাহলে যে সকল মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে ওই সকল মানগুলি দ্বারা আমরা উৎপাদক গঠন করতে পারি। অর্থাৎ ওই সকল মান দ্বারা যতগুলি উৎপাদক হবে তাদেরকে গুণফল রূপে প্রকাশ করলে এই সমীকরণের সেটা উৎপাদক হবে। তাহলে আমি উৎপাদকের সংজ্ঞা কি দিব, সংজ্ঞাটা হবে এরকম, বহুপদীর উৎপাদকের উপপাদ্য, বহুপদীর সমীকরণের উৎপাদকের উপপাদ্য। তাহলে আমি লিখবো কি, যদি x equal to a একটি f of x equal to 0 বহুপদী সমীকরণের এখানে একটু সতর্ক থাকবা, এই বহুপদী সমীকরণের একাধিক মূল থাকতে পারে, এজন্য উৎপাদকও একাধিক হতে পারে। যেহেতু আমি একটা মূল লিখছি তাহলে উৎপাদকের মধ্যে এটা হবে একটি, এরকম উল্লেখ করতে হবে। তাহলে যদি এত একটি এফ অফ এক্স বহুপদী সমীকরণের একটি উৎপাদক একটি মূল হয়, একটি মূল হয়, তবে x মাইনাস a একটি f of x বহুপদীর উৎপাদক হবে। অর্থাৎ এই বহুপদী সমীকরণের উৎপাদক বলতে বোঝাবে এই যে বহুপদী যেটা ব্যবহার করা হয়েছে এটার উৎপাদক। এত একটি f of x equal to 0 বহুপদী উৎপাদক। আশা করি তোমরা এই সংজ্ঞাগুলি যদি মনোযোগ সহকারে দেখো এবং আমি যে উদাহরণগুলি দিলাম এইগুলি শুরু থেকে শেষ অবধি টু দা পয়েন্টে দেখো, আমার বিশ্বাস ইনশাআল্লাহ তোমরা এই সংজ্ঞাগুলি বুঝতে পারবে, উপপাদ্য দুইটা বুঝতে পারবে। যদি এই উপপাদ্যের বেসিক কথাগুলি তোমরা বুঝতে পারো আমি এই অধ্যায়টা ইনশাআল্লাহ খুব সহজেই তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। আজকে ক্লাস আর দীর্ঘায়িত করব না, এতটুকুই। তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।